নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, খবর হলে তার ব্যাখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরি, আলোচনা করি, বিতর্ক তর্ক বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু পর্যবেক্ষণ সেটার থেকেও কিন্তু কিছু ব্যাখ্যা উঠে আসে এবং সেই পর্যবেক্ষণগুলো প্রতিদিনের রাজনীতি নিয়ে চর্চা করতে করতে আমাদের সামনে কিন্তু খুব সহজেই ধরা দেয়। এবার সেই পর্যবেক্ষণগুলো আপনাদের সামনে রাখা আমাদের মনে হয় খুব জরুরি। ঠিক যেমন ভাবে আজকে সংসদ যখন চলছিল, মঙ্গলবার দ্বিতীয় দিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং সেই শীতকালীন অধিবেশনে কোথাও গিয়ে একটা দৃশ্য কিংবা একটা ছবি দেখে আমাদের মনে হয়েছে যে বেশ খানিকটা গুরুত্ব রয়েছে এই পর্যবেক্ষণটা। তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা চির ধরেছে এবং সেটা কোথাও এই মুহূর্তে আর ঢেকে রাখার জায়গা নেই। এবং যে যাই বলুন না কেন, কংগ্রেসের সঙ্গে অন্যান্য যে পার্টিগুলোর মেলবন্ধনটা ছিল সেই মেলবন্ধনটাকে এখনো একই রকম ভাবে রয়েছে। হয়তো বিজেপি বিরোধিতা করার ক্ষেত্রে সংসদের অভ্যন্তরে যদি ভোটদান কর্মসূচি এরকম কোথাও আসে তাহলে হয়তো সেই মেলবন্ধন দেখা যাবে, কিন্তু বাদল অধিবেশনে যে মেলবন্ধন ছিল, বিহার ভোটের আগে যে মেলবন্ধন ছিল, সেটা কি আর এখন এই মুহূর্তে রয়েছে? প্রশ্ন কেন উঠছে? তার কারণ এই মুহূর্তে আজকে যে ঘটনাটা ঘটলো সংসদে, আমরা দেখলাম এসআইআর এর বিরোধিতা বাদল অধিবেশনে ছিল, এখনো বিরোধিতা চলছে, কিন্তু সেই বিরোধিতা করলো কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল, প্রত্যেকে ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে। ছিল না কারা? ছিল না সেখানে বড় বড় কিছু পার্টি, দ্বিতীয় বৃহত্তম পার্টি ইন্ডিয়া অ্যালায়েন্সের। তাদের 37 জন সাংসদের মধ্যে উত্তরপ্রদেশ থেকে একজনও থাকলেন না, অর্থাৎ অখিলেশ যাদবের একজনও সাংসদ থাকলেন না কংগ্রেসের সঙ্গে এই আন্দোলনে। আন্দোলনটা কি তাদের নয়? এসআইআর তো উত্তরপ্রদেশে চলছে, তাহলে কেন থাকলেন না? উত্তরপ্রদেশে তো তারা এসআইআর এর বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন তৈরি করছে, খবর আমরা পাচ্ছি, তাহলে কেন সংসদে কংগ্রেসের সঙ্গে থাকলেন না? এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় পার্টি থাকলেন না তৃণমূল কংগ্রেস, যাদের 29 জন সাংসদ রয়েছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যে 249 জন সাংসদ রয়েছে, এখন 234 সংখ্যাটা আম আদমি পার্টি ছেড়ে দেওয়ার পর থেকে, সেখানে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের তৃতীয় বৃহত্তম পার্টি। তারা কেন থাকলেন না? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে আরো একটি পার্টি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ পার্টি, ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম একটা জোর বলা যেতে পারে, ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের পার্টি, তাদের পক্ষ থেকেও কেউ থাকলেন না। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা সবচেয়ে যেদিকে ফোকাসটা যাচ্ছে সেটা সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। কেন থাকলো না? কি কি প্রেক্ষাপট তৈরি হয়েছে, কংগ্রেসের সঙ্গে কোথায় কোথায় দূরত্ব, সমস্তটা নিয়ে আলোচনা করব। এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই দেখুন শেষ অবধি, কারণ পর্যবেক্ষণের ওপর কিন্তু রাজনীতির অনেক মুভমেন্ট বোঝা যায়। পর্যবেক্ষণ এইটাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটা যে উঠে এসেছে, ছবিগুলো যে উঠে এসেছে, সেখানে সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু এই ছবি বাদল অধিবেশনের ছবির থেকে অনেকটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। কংগ্রেস বিহারে লড়াইটা করেছিল একদম রীতিমতন স্বপ্নের ফেরিওয়ালা, সেই রকম একটা ছবি তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বিহারে যে রেজাল্টটা ঘটলো সেটার ফলে কি এই ধরনের একটা দূরত্ব অখিলেশ যাদব তৈরি করলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন আমরা জানি না। তবে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই, যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বেশ কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে টাচে রয়েছে। দে আর ইন টাচ উইথ সাম পলিটিক্যাল পার্টিজ উইদিন ইন্ডিয়া অ্যালায়েন্স, যেমন হেমন্ত সোরেনের পার্টি তারা এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স কিংবা কংগ্রেস তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখছে। তার কারণটা হচ্ছে বিহারে তারা কয়েকটা সিট চেয়েছিল এবং ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা দিতে রাজি হয়নি, মূলত তেজস্বী যাদব দিতে রাজি হননি এবং সেটাকে কংগ্রেস সাপোর্টও করেছিল, তাই জন্য তারা শেষমেশ ভোট থেকে সরে দাঁড়ায়। অন্যদিকে আরেকটা বিষয় কয়েকদিন আগে আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম, যে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তাদেরকে একত্রিত করে আবারও এক জায়গায় নিয়ে আসা গিয়েছে এবং সেই ঘটনাটা ঘটেছে দেবেন্দ্র ফডনবিস তার সূত্র ধরে, এরকমই কিন্তু খবর উঠে আসছে। এবং এই মুহূর্তে আসল যে শিবসেনা,
অর্থাৎ বালাসাহেব ঠাকরের যে শিবসেনা, সেই শিবসেনা যদি একত্রিত হয়ে যায় এবং তারা যদি বিজেপির সঙ্গে আবারও মার্চ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একনাথ শিন্দেকে একদম আর দরকার হবে না ভারতীয় জনতা পার্টি। সেটা একনাথ শিন্দেও জানেন, বিজেপিও জানে। তাই জন্য বিভিন্ন সময় একনাথ শিন্দেকে সরিয়ে একদম উদ্ধব ঠাকরেকে আনার রাস্তাটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে পরিষ্কার করে রাখছে দেবেন্দ্র ফডনবিস। অন্যদিকে এই হেমন্ত সোরেনের বিরুদ্ধে বিভিন্ন কেস তো রয়েছে, বিভিন্ন কেসের চাপ রয়েছে এবং সেই জায়গাগুলো থেকে হেমন্ত সোরেনকে জেলও খাটতে হয়েছে এবং সেই হেমন্ত সোরেন এখন যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে বেশ খানিকটা চটে যায়, এবং অবশ্যই আপনারা জানেন হেমন্ত সোরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা একসময় কিন্তু এনডিএ শরিক ছিল, তার পরবর্তীতে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে আসে। কিন্তু এখন যদি তারা আবারও বিভিন্ন প্রেক্ষাপটে চটে যায়, তাহলে কি খুব একটা ভুল হবে? উদ্ধব ঠাকরেকে তাদের দলে নেওয়ার জন্য কিংবা তাদের গঠবন্ধনে নেওয়ার জন্য তারা কিন্তু একটা বড়সড় চাল দেবেই, এবং তার সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অবশ্যই এই মুহূর্তে একটা বড়সড় সিগনিফিকেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে তাদেরকে টানছে এনডিএ, তেমন একটা সূত্রের খবর কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা আপডেট, কয়েকদিন আগে কংগ্রেসের প্রতি একটা মন্তব্য করেছিলেন বিহার জয়ের ঠিক পরে, ঠিক সন্ধ্যেবেলা, বিহার জয়ের সন্ধ্যেবেলা 14ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেদিন দেশের প্রধানমন্ত্রী কংগ্রেস সম্বন্ধে। ছোট্ট একটা ক্লিপ আপনারা শুনুন, তারপর আবার আসছি এনে বিস্তারিত ব্যাখ্যায়। और मुझे तो आशंका है, हो सकता है कि आगे कांग्रेस का एक और बड़ा विभाजन हो। তবে বিহারের ভোট দেখার পরে নিশ্চয়ই আমরা এটা বলছি না যে বিহারে কংগ্রেস হেরে গিয়েছে, বিহারে আরজেডি হেরে গিয়েছে, তাদেরকে হারানো হয়েছে কিনা সেটা সম্বন্ধে বিস্তর একটা বিতর্ক রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যা বলছে তাতে কি এই মুহূর্তে কোথাও গিয়ে একটা কনফিডেন্সের অভাবে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অখিলেশ যাদব? সবসময় রাহুল গান্ধীর সঙ্গে থাকতেন, রাহুল গান্ধীর পাশে বসতেন, রাহুল গান্ধীর সঙ্গে যে কোনো তালে তাল মেলাতেন সেই ব্যক্তি অখিলেশ যাদব এখন কেন দূরত্ব তৈরি করছে রাহুল গান্ধীর সঙ্গে? তাহলে কি কোথাও গিয়ে ইন্ডিয়া জোটে চির ধরছে? এই প্রশ্ন এই মুহূর্তে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে ছবিগুলো উঠে এসেছে সেটা শুধুমাত্র যে আজকের ছবি তেমন কিন্তু নয়। একটা অল পার্টি মিটিং ডাকা হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে, এবং সেই উইন্টার সেশন যখন শুরু হয় ঠিক তার আগে একটা অল পার্টি ইন্ডিয়া অ্যালায়েন্স ডেকেছিল মিটিং। সেখানে ডিএমকে দলের পক্ষ থেকে সাংসদরা গিয়েছিলেন, কিন্তু অখিলেশ যাদব কিংবা তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে কেউ আসেননি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু ছোটখাটো পর্যবেক্ষণ হলেও এই মুহূর্তে একটা বড়সড় আপডেট যে অখিলেশ যাদব দ্বিতীয় বৃহত্তম দল এবং তৃতীয় বৃহত্তম দল মমতা বন্দ্যোপাধ্যায় তারা কোথাও গিয়ে একটা আলাদা ফরম্যাট চাইছেন, আলাদা ভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন। এবং বারংবার আপনারা যেটা শুনে থাকেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার মুখ থেকে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া উচিত। বিহার ভোটের পরেও আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি বিভিন্ন মানুষের মুখ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এইরকম ফেরোসাসলি একটা পার্টির সঙ্গে কিংবা ফেরোসাসলি একটা সম্পূর্ণ পলিটিক্যাল গঠবন্ধনের সঙ্গে লড়বার মতন আর কোনো নেত্রী এই মুহূর্তে ভারতবর্ষে নেই। এবং ভারতবর্ষে রাহুল গান্ধী যে লড়াইটা লড়ছেন সেই লড়াইটা বড় ভদ্র লড়াই হয়ে যাচ্ছে, বড্ড জেন্টলম্যানদের লড়াই হয়ে যাচ্ছে, সেইভাবে বিজেপির সঙ্গে মোকাবেলা করা যাবে না। সেই ন্যারেটিভটাই কি শেষ কথা বলবে? অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় কি দূরত্ব মেনটেন করেই চলবে কংগ্রেসের সঙ্গে? তার কারণ তাদের যে ইমেজটা সেটা হেরে যাওয়ার মতন নয়, তাদের যে ইমেজটা সেটা কংগ্রেসের সঙ্গে থাকলে, কংগ্রেসের গায়ে গায়ে থাকলে সেটা কি কোথাও একটা টোকা লাগছে তাতে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব রয়েছে, বৈপরীত্য রয়েছে, এবং সেটা বাম কংগ্রেস জোটের জন্যই হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে দূরত্বটা বজায় রাখছে সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু অখিলেশ যাদব কেন দূরত্ব বজায় রাখছে? 37টা এমপি রয়েছে তার, এবং দ্বিতীয় বৃহত্তম দল ইন্ডিয়া অ্যালায়েন্সে কংগ্রেসের 99 এর পরে অখিলেশ যাদবের একমাত্র 37টা রয়েছে। এবং বিজেপি তো সবসময় চাইবে যে এই সমস্ত শরিক দল তারা যেন কংগ্রেসকে সাপোর্ট না করে, কংগ্রেস যেন আলাদা নিজের মতন নিজে থাকে। কংগ্রেস তো অবশ্যই সারা দেশ থেকে ভারতীয় জনতা পার্টির মতন 240 খানা আসন নিয়ে আসতে পারবে না, সবাইকে নিয়েই তাদেরকে চলতে হবে। এবং সেইভাবে ইউপিএ 1 ইউপিএ 2 সরকার তৈরি হয়েছিল। কংগ্রেস কখনোই কিন্তু ভারতবর্ষে যে 303টে আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি 2019 সালে, সেটা কিন্তু কংগ্রেস কখনোই পায়নি, একমাত্র 1984 সালে পেয়েছিল ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে। কিন্তু সেই
সাম্প্রতিক ইতিহাসে সেরকম ঘটনা ঘটেনি। এই মুহূর্তে যেভাবে ভারতবর্ষের ভোট হচ্ছে, ভোট সামগ্রিক সিস্টেমটা নিয়ে প্রশ্ন উঠছে, হরিয়ানার ভোটার লিস্ট, বিহারের ভোটার লিস্ট, বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলো তো অবশ্যই একটা প্রসঙ্গ বটে। কিন্তু বিরোধীরা যদি এক কাট্টা না থাকে, তাহলে সরকার পক্ষকে প্রতিহত করা কিংবা সরকার পক্ষকে কোয়েশ্চেন করা, সেই জায়গাটা কিন্তু বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ে বটেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে একটা বড় সড়ো আপডেট কিন্তু এটা, যে কংগ্রেস কোথাও গিয়ে কিন্তু একা হচ্ছে। সেটার কারণটা কি? রাহুল গান্ধীর চারপাশে যে সমস্ত নেতা নেতৃত্বরা থাকেন, তাদের সঙ্গে কি মূল বনিবনার একটা অসুবিধা তৈরি হচ্ছে? কংগ্রেসের অভ্যন্তরে কি কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে? নাকি নরেন্দ্র মোদী যে কথাটা বলেছিলেন যে কংগ্রেস খুব তাড়াতাড়ি দুটো টুকরোতে ভাগ হয়ে যাবে, সেইটা আবার হতে চলেছে? আমরা জানি না। তবে এই প্রশ্নগুলো রাজনৈতিক ছাত্র হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে, প্রতিদিনের রাজনীতি দেখে আমাদের যা যা পর্যবেক্ষণ, তার থেকে যা ব্যাখ্যা উঠে আসে, সেগুলো আপনাদের সামনে রাখলাম। আপনারা বিচার করুন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।